18 বছর বাংলাদেশের বাইরে, কেবলমাত্র 50 দিনের প্রচার, আর তাতেই বাজিমাত। যে কাজ 5 বছরেও করতে পারেন না বর্ষিয়ান নেতারা, মাত্র 2 মাসের মধ্যে সেই কাজ করে দেখালেন বাংলাদেশের ডার্ক প্রিন্স। ঘোল খাওয়ালেন নোবেল জয়ী ইউনুস থেকে শুরু করে পাকিস্তানপন্থী জামাতিদেরও। অবসান ঘটালেন 2024-এর জুলাই মাসে শুরু হওয়া গণ অভ্যুত্থানের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলছি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, যিনি একসময় টানা 18 মাস রাত কাটিয়েছেন জেলে, আর আজ তিনি মাত্র কয়েকদিনে জয় করে ফেলেছেন গোটা বাংলাদেশের মন। কিন্তু এই তারেক রহমান আসলে কে? হঠাৎ করে কিভাবে প্রবেশ করলেন বাংলাদেশের রাজনীতিতে? ঠিক কিভাবে অসম্ভবকে সম্ভব করে হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? কিভাবেই বা তিনি কাবু করলেন জামাতি ও ইউনুসদের? জানলে অবাক হবেন। বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য তিনি সাহায্য নিয়েছিলেন মোদি মমতার নীতিরও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ ইন্ডিয়া হুড ডিকোডে আমরা তুলে ধরব তারেক রহমান সম্পর্কে এমন কিছু তথ্য যা বদলে দেবে বাংলাদেশ সম্পর্কে আপনার গোটা ধারণাটাই। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে আর টিপে দিন বেল আইকনটি। সময়টা 2024-এর জুলাই মাস। সারা বাংলাদেশ জুড়ে শুরু হয় আন্দোলন, প্রতিবাদ ও হিংসা। এক প্রকার চাপে পড়ে 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এর ঠিক 3 দিন পর 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব তুলে নেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস। আর তারপরে টানা 1.5 বছর সারা বাংলাদেশ জুড়ে চলতে থাকে অরাজকতা, সংখ্যালঘুদের উপর অত্যাচার, ধর্মীয় হিংসা আর ভারত বিরোধী কার্যকলাপ। এই সময় সারা দেশ জুড়ে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে, ফাঁসির সাজা শোনানো হয় শেখ হাসিনাকে। অন্যদিকে 2025-এ 30শে ডিসেম্বর মারা যান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধান খালেদা জিয়া, যার ফলে এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়ে বিএনপি। সেই সময় বাংলাদেশের রাজনীতিতে এন্ট্রি নেন তারেক রহমান। এরপর 2026 সালের 12ই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বড় দল হিসেবে উঠে আসে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি, যার নেতৃত্ব দিচ্ছিলেন তারেক রহমান। অন্যদিকে উঠে আসে জামায়াতে ইসলামী এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় উঠে আসা ছাত্রদের নতুন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ এনসিপি। যদিও বাংলাদেশের নির্বাচনের আগে জামাতের সাথে জোটে অন্তর্ভুক্ত হয় এনসিপি সহ আরও 9টি দল। এরপর 13ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় ভোটের ফলাফল, আর দেখা যায় এক অবিশ্বাস্য কাণ্ড। সারা বাংলাদেশের মধ্যে 299টি আসনের মধ্যে 212টি আসনে জয়লাভ করে বিএনপি, 77টি আসনে জয়লাভ করে বাংলাদেশ জামায়াত ইসলাম জোট, 1টি আসন পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক দল এবং মোট 7টি আসনে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থীরা। তবে আপনাদের জানিয়ে রাখি, 2026 সালে বাংলাদেশে মোট 299টি আসনে ভোট হলেও বাংলাদেশের মোট আসন সংখ্যা কিন্তু 350টি, যার মধ্যে 50টি আসন সংরক্ষিত মহিলাদের জন্য। ওই 50টি আসনের মহিলা প্রার্থী নির্বাচন করা হয় বাকি 300টি আসনের মধ্যে যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুযায়ী। তবে 2026-এর নির্বাচনের আগে একটি আসনের প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ফলে নির্বাচন হয় মোট 299টি আসনে। তবে জানলে অবাক হবেন, যে দল গত নির্বাচনে অংশই নেয়নি সেই দল হঠাৎ করেই 2026-এ পেল সংখ্যাগরিষ্ঠতা। আর এর পেছনে আসল মাস্টার মাইন্ড তারেক রহমান। তারেক রহমান কিন্তু হঠাৎ উদীয়মান কোনো তারা নন। 1971-এর মুক্তিযুদ্ধের পর যখন দেশের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান, তখন দেশের সেনা প্রধান পদের দায়িত্ব পান জিয়াউর রহমান। এরপর 1977 সালে জিয়াউর রহমান হন দেশের রাষ্ট্রপতি এবং প্রতিষ্ঠা করেন বিএনপি। জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন খালেদা জিয়া, যিনি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে প্রথম রাজনীতিতে প্রবেশ করেন এবং 1984 সাল থেকে তিনি দলের চেয়ারপারসন পদে বসেন এবং 2025 সালে 30শে ডিসেম্বর দেহ ত্যাগ করার আগে পর্যন্ত তিনি ছিলেন বিএনপির সর্বেসর্বা। এই সময়কালের মধ্যে তিনি 3 বার দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হন এবং তিনি ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার সময়কালের মধ্যে রয়েছে 1991 থেকে 1996, 1996 সালের কয়েক সপ্তাহ এবং 2001 থেকে 2006।
আর এই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বড় ছেলে হলেন তারেক রহমান, যিনি জন্মগ্রহণ করেন 1965 সালের 20 নভেম্বর। তিনি ওকালতি নিয়ে নিজের উচ্চশিক্ষা শুরু করলেও মাঝপথে তিনি শুরু করেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশুনো, যদিও তাও মাঝপথেই বন্ধ করে দেন, আর শুরু করেন বস্ত্রশিল্প এবং জাহাজে আমদানি রপ্তানির ব্যবসা। আর 1988 সালে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তার বয়স 60 বছর। তবে তার এই জয়ের পর তাকে আখ্যা দেওয়া হয়েছে ডার্ক প্রিন্স নামে। তবে এছাড়াও রয়েছে তার একাধিক নাম, যেমন ধরুন খাম্বা তারিক, কারণ বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়াও তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিহিত করেছে 10% মন্ত্রী হিসেবে, কারণ তিনি নাকি সমস্ত সরকারি টেন্ডারে নিতেন 10% কমিশন। বলা হয় 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের সরকার ছিল দেশের সবথেকে দুর্নীতিপরায়ণ সরকার, যেখানে তারেক রহমানও সন্ত্রাসবাদ ও দুর্নীতির সাথে জড়িত ছিল, যার বিরুদ্ধে অস্ত্রের চোরাচালান এবং জঙ্গিমূলক কার্যকলাপ পরিকল্পনা করার অভিযোগও রয়েছে। আর সেই কারণেই 2006 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 2007 সালের 8ই মার্চ তারেক রহমান এবং তার স্ত্রী জুবেদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করা হয় আর তাদের গ্রেপ্তার করা হয়। 17 থেকে 18 মাস জেলে থাকার পর 2008 সালে তারেক চিকিৎসাগত কারণ দেখিয়ে বউকে সঙ্গে নিয়ে ইংল্যান্ড চলে যায় এবং সেখানেই থেকে যায়। তাদের মেয়ে জাইমা রহমান সেখানেই পড়াশোনা সম্পন্ন করে। এরপর 17 বছর পর 2025 সালের 25শে ডিসেম্বর মা খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে তারেক সপরিবারে পুনরায় বাংলাদেশে আসে। আপনাদের জানিয়ে রাখি, তারেকের স্ত্রী একজন চিকিৎসক এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন মেডিকেল অফিসার ছিলেন এবং মেয়ে ব্যারিস্টার। অর্থাৎ তারেক রহমানের ইতিহাস কিন্তু খুব একটা মধুর নয়। আর বিএনপিও কিন্তু প্রথম থেকেই পাকিস্তানপন্থী জামায়াতের সাথেই জোট করেছিল এবং নানা রকম ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। খালেদা জিয়া এবং বিএনপি ছিল প্রচন্ড চীন ঘেঁষাও। বলা হয় খালেদা জিয়ার শেষ শাসনকালে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে বেশি তিক্ত হয়ে উঠেছিল। তাহলে এত কিছুর পরেও কিভাবে তারেক রহমানকে মেনে নিল বাংলাদেশের মানুষ? কিভাবে জিতলেন তিনি? কেনই বা তাকে গ্রেপ্তার করা হলো না বাংলাদেশে ফিরলেও? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে তারেকের বিরুদ্ধে গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল তা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে দেশে ফিরলেও গ্রেপ্তার হওয়ার কোনো ঝুঁকি ছিল না তার। এটা না হয় গেল তারেকের গ্রেপ্তারি এড়ানোর কথা, কিন্তু মানুষ কিভাবে তারেককে মেনে নিল? কারণ তারেকের নেতৃত্বে বিএনপি জামায়াতের সাথে হাত না মিলিয়ে বেছে নেয় বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে বাংলাদেশবাসীর মন জয় করার পথ। আগে যেখানে বিএনপি ছিল চীনপন্থী এবং ভারত বিরোধী, সেখানেই বর্তমানে তারা নেয় একদম আলাদা নীতি। তারা উগ্র মৌলবাদ ছেড়ে বেছে নেয় উন্নয়নকে আর 5 পদ্ধতিতে জয় করে ফেলে মানুষের মন। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের আদলে ঘোষণা করেন ফ্যামিলি কার্ড। প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিষ্ঠায় এলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মহিলাদের নামে ইস্যু হবে কার্ড। প্রতি পরিবার পিছু নগদ 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য। সময় অনুযায়ী বাড়বে সহায়তার পরিমাণ। লক্ষ্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করা। দ্বিতীয়ত, এরপরই নেন 2014 সালে নরেন্দ্র মোদীর চায় পে চর্চার আদলে চায়ের আড্ডা। এই ধারণা শুরু করেন তারেকের মেয়ে জাইমা রহমান। লক্ষ্য ছিল তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ, আনুষ্ঠানিক আলোচনা আর মাঠের প্রতিক্রিয়া জানা। রাজনীতি নয়, আড্ডার ছলে প্রচার করা। তৃতীয়ত, তারেক গুরুত্ব দেন বাংলাদেশের বহুদিনের সমস্যা সমাধানে। ঘোষণা করেন জাতির আরোগ্য, অর্থাৎ আয়ুষ্মান ভারত ধাঁচের স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে দেশের সবাইকে চিকিৎসায় সাহায্য করা। জামাতিদের বিপরীতে গিয়ে তিনি মহিলাদের উন্নয়নের স্বার্থে বিনামূল্যে পড়াশোনা করানোর কথাও বলেন। উচ্চগতি সম্পন্ন ট্রেন নিয়ে যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার কথা বলেন। ঘোষণা করেন শ্রমিকদের জন্য কল্যাণমূলক ফান্ড এবং অর্থনৈতিক উন্নতির। চতুর্থত, তিনি নজর দেন জেন জির ওপর, তাই তার প্রচারে ছিল মিড ডে মিল, এমনকি রিল তৈরির প্রতিযোগিতা। উদীয়মান ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারদের সক্রিয় অংশগ্রহণ, ডিজিটাল প্রচারেও জোর দেন তিনি, অর্থাৎ গ্রাউন্ড কানেক্ট, তার সাথে সোশ্যাল মিডিয়া ওয়েভ।
পঞ্চমত, ইউনূসের শাসনকালে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছিল তিনি তা বন্ধ করার অঙ্গীকার নেন। প্রতিশ্রুতি দেন সংখ্যালঘুদের নিরাপত্তার। বর্তমানে বাংলাদেশে প্রায় 1.5 কোটি হিন্দু জনসংখ্যা রয়েছে, তবে তিনি শুধু হিন্দু নন, সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথাই বলেন। এছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ছোট শিল্পের ট্যাক্সে ছাড় দেওয়া থেকে শুরু করে বিচার ব্যবস্থাকে মজবুত করা, নির্বাচন কমিশনকে বেশি অধিকার দেওয়া, প্রশাসনিক পরিবর্তন করে দুর্নীতি কমানোর। সবথেকে বড় বিষয়, তারেক রহমান দাবি তুলেছেন স্বাধীন বিদেশ নীতির। বলেছেন, আমরা কারোর প্রক্সি হয়ে কিছু করব না। তবে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। কারণ দেশে মূল্যবৃদ্ধি বেড়েছে, দেশের কারেন্সি দুর্বল, 13% উচ্চ বেকারত্বের হার রয়েছে, কাঠামোগত সমস্যা রয়েছে। তাই তারিকের কাছে রয়েছে বিশাল বড় চ্যালেঞ্জ। তবে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারত আর বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। সেই সম্পর্ক কি আদৌ পুনরুদ্ধার করতে পারবেন তারেক রহমান? যখন ইউনূস ক্ষমতায় আসে তখন ভারত কিন্তু ইউনূসকে কোনো পাত্তা দেয়নি। তার ক্ষমতায় আসা নিয়েও কোনো পোস্ট কিংবা ফোন আলাপ হয়নি। তবে তারেক রহমান ক্ষমতায় আসার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। এমনকি তারিকের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, এবং তারেককে সপরিবারে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ সম্পর্ক কিন্তু পুনরুদ্ধারের চেষ্টা ইতিমধ্যেই চলছে। অন্যদিকে তারেক জানিয়েছেন বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণই হবে সব সিদ্ধান্তের মূল ভিত্তি। এমনকি তারেক ক্ষমতায় এসে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের জন্য দলীয় 3 নেতাকে শোকজ করেছেন এবং আরও 2 জনকে সাময়িক বরখাস্ত করেছেন। অর্থাৎ দুদিক থেকে শুরু হয়ে গিয়েছে কথা রাখা এবং বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা। একটা কথা পরিষ্কার, বাংলাদেশ স্থির থাকলে উত্তর পূর্ব ভারতের সাথে সম্পর্ক ভালো থাকবে, বাংলাদেশের হিন্দুরা ভালো থাকবে, আর দ্বিতীয় একটা পাকিস্তান তৈরি হবে না। আপনাদের কি মনে হয়, তারেক রহমান কি বাংলাদেশে ফের সোনার বাংলা বানাতে পারবে, ঠিক করতে পারবে ভারতের সাথে সম্পর্ক? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত।